শুভ সন্ধ্যা। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের 23তম ওয়েবিনারে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনার সেশনে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সুদূর সাউথ কোরিয়া থেকে আমাদের খুব বিশ্বস্ত, খুব বন্ধুসুলভ দুজন পরিচিত মানুষ। আমরা তাদের সাথে একটু পরেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আহ শুধু দর্শক মন্ডলী, আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ওয়েবিনার টপিকস হায়ার স্টাডি এবং জব অপরচুনিটি পার্ট 4 সাউথ কোরিয়া বিষয়ক এই ওয়েবিনার সেশনে। আসুন আমাদের সাথে যে দুজন অতিথি হিসেবে আছেন, আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আছেন এমডি শাহিনুর আলম, পিএইচডি স্টুডেন্ট, চুম্বক ন্যাশনাল ইউনিভার্সিটি সাউথ কোরিয়া, এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে অপটিক্যাল ইনফরমেশন প্রসেসিং ল্যাব, এবং ফর্মার স্টুডেন্ট অফ জাস্ট। স্বাগত জানাচ্ছি শাহিনুর আলম। ধন্যবাদ সৌম, আমন্ত্রণ জানানোর জন্য। শুভ সন্ধ্যা সবাইকে। আমার পরিচয় তো সৌম অলরেডি দিয়েই দিয়েছে, তো আমি আর রিপিট না করে এগুলো তো তুমি কন্টিনিউ করতে পারো। তুমি করেই বলি নাকি? হ্যাঁ, যেহেতু অবশ্যই দোস্ত। অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আমাদের সাথে আরেকজন গেস্ট আছে, রিপন সাহা, গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাউথ কোরিয়া, এবং ফর্মার স্টুডেন্ট অফ জাস্ট। রিপন, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনলাইন ভিত্তিক ওয়েবিনার হায়ার স্টাডি অ্যান্ড জব অপরচুনিটি পার্ট 4 সাউথ কোরিয়া। ধন্যবাদ দাদা, এবং যারা ভিউয়ার আছে তাদের সকলকে শুভ সন্ধ্যা। দাদা পরিচয় দিয়ে দিয়েছে, আমি হচ্ছে শাহিনুর ভাইয়ের 1 বছরের জুনিয়র, আমি সৌম্য দাদার 1 বছরের জুনিয়র। তো আমি এবং শাহিনুর ভাই দুজনে এখন সাউথ কোরিয়াতে আছি, আমি মাস্টার্সে এখন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজনকে। শুধু দর্শক মন্ডলী, তার আগে আমি আপনাদেরকে একটু পরিচয় দিয়ে রাখি। শাহিনুর পিএইচডি স্টুডেন্ট। শাহিনুর আর আমি একই সাথে পড়ালেখা করেছি, সেই হিসেবে আমরা দুজন খুব খুব ক্লোজ বন্ধু। এবং রিপন হচ্ছে আমাদের ঠিক ইমিডিয়েট জুনিয়র ব্যাচ, সেই হিসেবে খুব কাছের ছোট ভাই। তারই প্রেক্ষাপটে আমরা আজকের এই সেশনটি পরিচালনা করছি, এবং সম্পূর্ণ এই সব ফর্মালিটি বাদ দিয়ে আমরা ক্যাম্পাস লাইফে যেমন ভাবে ট্রিট করতাম একে অন্যকে, ঠিক সেভাবেই আমরা আজকের এই সেশনটি পরিচালনা করব, এবং এভাবেই এগিয়ে নিয়ে যাব বলে আমি আশা করছি। যেহেতু আমাদের আমাদের আজকের সেশনটি হায়ার স্টাডি রিলেটেড, এবং এই সেশনটি হায়ার স্টাডি এবং জব অপরচুনিটি দুইটা একসাথে মিক্স আপ করা হয়েছে। আমরা সাধারণত দেখেছি যে হায়ার স্টাডির জন্য আমরা সবসময় বিদেশকে প্রিফার করি, কিন্তু কেন আমরা দেশকে প্রিফার করতে পারি না এই বিষয়, কিংবা দেখা যাচ্ছে অনেকের অ্যাম্বিশন থাকে যে আমরা বিদেশে যে হায়ার স্টাডি করব, বিদেশটাও দেখা হবে, এবং তাদের কালচার, তাদের স্টাডি প্যাটার্ন, তাদের সবকিছুই আমরা সেভাবেই নিতে পারবো এবং নতুন কিছু শিখবো। এরই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে অনেকেই বাইরে যায় মাস্টার্স করতে, আইদার পিএইচডি করতে, অথবা পোস্ট গ্রাজুয়েট, পোস্ট ডক্টরেট করতে। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ ম্যান টু ম্যান, এখন কে কিভাবে নেয়। আবার অনেকে দেখা যাচ্ছে যে তারা দেশে বসেই সেই কাজটা সেরে ফেলছে, দেশে থেকে ডিগ্রি নিচ্ছে। এখন এই দুইটাকে আমি যদি প্রথমে এই শাহিনুরের কাছে একটু যেতে চাই, যদি বলি যে কেন আমরা বিদেশ বা দেশ থেকে উপেক্ষা করে কেন বিদেশকে আমরা প্রিফার করব হায়ার স্টাডির জন্য। খুবই ভালো একটা প্রশ্ন আর কি। অনেকেই দেখা যায় যে তাদের ভিতরে প্রচুর দেশপ্রেম, তারা মনে করে যে দেশের বাইরে গেলে দেশ ছেড়ে চলে যাচ্ছে, যেমন শুভ শুভ পালিয়ে যাওয়া নাকি এমন একটা কিছুদিন আগে একটা ট্রেন্ড ছিল। তো এটা একটু শুনতে কষ্ট লাগলেও আসলে সত্যি কথা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ আগাচ্ছে খুবই দ্রুত গতিতে, কিন্তু অন্য দেশও থেমে নেই কিন্তু। মানে আমি 5 পা আগালে অন্য দেশও 5 পা এগিয়ে যাচ্ছে, তার মানে যে ডিফারেন্সটা ওটা কিন্তু থেকেই যাচ্ছে। তো বাংলাদেশেও হায়ার স্টাডি সম্ভব, কিন্তু যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে পরিমাণ টুলস দরকার, বা যে পরিমাণ রিসার্চ ফান্ড দরকার, সেই পরিমাণ ফান্ড বাংলাদেশের সরকারের দেওয়ার ক্ষমতা খুবই কম। এবং ক্ষমতা থাকলেও হয়তো সেই সদিচ্ছাটা নেই যে তারা এই পরিমাণ খরচ করবে রিসার্চে। হয়তো তারা জিনিসটা ওইভাবে বুঝতে পারে না যে রিসার্চে কেন খরচ করা দরকার।
তো সুযোগ সুবিধা পেতে এবং একটা সুন্দর এনভায়রনমেন্ট পেতে এবং বিশ্বমানের জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে বিদেশে উচ্চশিক্ষা জরুরি। আমি বলবো যে এটা জরুরি, কারণ এখানে মাল্টিকালচারাল একটা কোলাবোরেশন হয়, বিভিন্ন দেশের সেরা সেরা মাথাগুলো আসে। তো আমি যখন একটা নির্দিষ্ট গণ্ডিতে থাকবো, আমার চিন্তা ভাবনা থাকবে একরকম, আমি যখন 10টা দেশের মানুষের সাথে মিশবো, তখন আমি আমার মেধাটাকে আমি জাস্টিফাই করতে পারবো আসলে আমি বাংলাদেশে কি শিখলাম এবং অন্য দেশে কি শিখে। তো আমি একটা কম্পেয়ার করতে পারবো এবং আমার মেধাটাকে আমি দেখা যাচ্ছে মানে ইন্টারচেঞ্জ করে নিতে পারবো আমার নলেজটাকে। তারপরে প্রথমে যেটা আসে যে হায়ার স্টাডির বিষয়ে আমি ধরে নিচ্ছি যে গ্রাজুয়েট লেভেলে যাবে কেউ। তো এখানে হচ্ছে মূল টার্গেট থাকে ভালো মানের গবেষক হওয়া। তো বেশিরভাগ উন্নত দেশেই মূল টার্গেট থাকে যে কিভাবে ভালো গবেষণা করা যায়, কিভাবে মানে আরো বেশি বেশি কন্ট্রিবিউট করা যায়। তো আবার কেউ যদি মনে করে যে দেশের বাইরে থেকে দেশের থেকে চলে গেলে দেশের জন্য কিছু করতে পারবে না, এটা কিন্তু ভুল ধারণা। কারণ কেউ যদি চায় যে আমি দেশের জন্য বড় কিছু করব, সে কিন্তু আহ, দেশের বাইরে উচ্চশিক্ষা মানে উচ্চশিক্ষা অর্জনের জন্য যেও সেটা করতে পারে। যেমন এখন যে কোভিড-19 এর যে একটা মহামারী দেখা দিয়েছে, এখানে সবার আগে এগিয়ে আসছে কারা? অবশ্যই গবেষকরা। তো দেখা যাচ্ছে বাংলাদেশে এই এই পরিমাণ ফান্ডের কিন্তু খুবই সমস্যা। হঠাৎ করে যে এত বড় একটা ফান্ডের দরকার, এটা বাংলাদেশের গভর্নমেন্টের বিয়ার করা একটু কঠিন। কিন্তু বাইরের দেশে দেখা যাচ্ছে অনেকের অ্যাভেলেবেল ফান্ড আছে। তার মানে এখন আমাদের টিকা তৈরি করা দরকার। এর জন্য অবশ্যই গবেষণা করা দরকার। তো সেই গবেষণার জন্য যে পরিমাণ ইনস্ট্রুমেন্ট দরকার, যে পরিমাণ জিনিসপত্র দরকার, অন্যান্য দেশে সেগুলো অলরেডি আছে। জাস্ট ওটা নিয়ে শুরু করলে হয়ে যাচ্ছে। তো এটার জন্য হলেও মানে দেশ ও দশের সেবা করার জন্য হলেও নিজের কথা বাদ দিয়ে হলেও বিদেশে মানে দেশের বাইরে উচ্চশিক্ষা, দেশের বাইরে দেশে হলেও সমস্যা নেই, কিন্তু বিদেশে আর কি প্রিফারেবল। তারপরে বলা যায় ভালো কোনো বড় উদ্যোক্তা হওয়ার জন্য, যেমন ফেসবুক বা হচ্ছে আহ ফেসবুকের কথা ধরা যাক, বা গুগল বা মাইক্রোসফটের বড় বড় যে কোম্পানিগুলো আসলে শুরু হয়েছে খুব ছোট থেকে, কিন্তু এই জিনিসগুলো ব্যাকগ্রাউন্ডে বড় করে নিয়ে গেছে কারা? তারা হচ্ছে বড় বড় রিসার্চার। আর নতুন নতুন যে প্রোডাক্ট আসছে সেগুলো কিন্তু গবেষকরাই উদ্ভাবন করে। তো ভালো কিছু বড় কোনো উদ্যোগ নেওয়ার জন্য হচ্ছে উচ্চশিক্ষার প্রয়োজন। আরো অনেক অনেক আহ, এর সুবিধা আছে, সেগুলো বললে হয়তো রাত পার হয়ে যাবে। তো আমি এখানে বলতে চাচ্ছি যে অবশ্যই ঠিকই। কারো যদি এ, কারো যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই মানে উচ্চশিক্ষা অর্জন করা উচিত। অবশ্যই। আর তুমি যেটা বললে যে দেশ থেকে বিদেশের যে সুবিধাগুলো আসলে আহ, বাস্তব হলেও এটা অত্যন্ত সত্য, এবং এটা আমাদের মেনে নিতে হবে যে আমরা যতটুকু সুযোগ সুবিধা টেকনোলজিক্যাল দিক থেকে বা অন্যান্য দিক থেকে আমরা যতটুকু পেয়ে থাকি, তার থেকে বেটার সুযোগ সুবিধা আমরা বাইরে পাবো, এবং সেজন্যই অনেকেই দেখা যাচ্ছে যে বিদেশে যায় উচ্চশিক্ষার জন্য কিংবা অন্য কাজের জন্য, তারা সেটাকে প্রিফার করে। কারণ তবে আমার মনে হয় অদূর ভবিষ্যতেও আমাদের দেশটা আহ, বাইরে, যেমন আমি যদি এখন বলি সাউথ কোরিয়া এখন যে পজিশনে আছে, দেখা যাচ্ছে যে কিছুদিন পরে আমাদের কান্ট্রি সেই রকম সুযোগ সুবিধা দেওয়ার সামর্থ্য রাখতে পারে যদি সদিচ্ছা থাকে। অবশ্যই অবশ্যই। অবশ্যই। মানে ধন্যবাদ। এটা ছাড়া দেশ আগাতেও পারবে না। যেমন চায়নাতে দেখা গেছে যে চায়নার বিভিন্ন গবেষকরা আমেরিকাতে বা বিভিন্ন দেশে তারা উচ্চশিক্ষার জন্য গেছে, পিএইচডি করছে, কিন্তু চাইনিজ সরকার এখন তাদেরকে দেশে ব্যাক করার মানে চেষ্টা চালাচ্ছে এবং তারা অনেক বেশি পরিমাণ বেতন দিয়ে তাদেরকে এই গবেষকগুলোকে দেশে রেখে দিচ্ছে। এবং এটাই হচ্ছে একটা দেশের উন্নতির মানে চাবিকাঠি বলা যায়। আমার আমার আব্বু একটা কথা বলতো যে একটা সেলো মেশিন বা একটা ইঞ্জিন, মনে করো যে 40 কেজি বা 50 কেজি লোহা থাকে। তো এর 40 কেজি লোহার দাম কত? কয়েক হাজার টাকা। কিন্তু ওটা যখন মেশিন হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে 20-30 হাজার টাকা দাম হয়ে যাচ্ছে। তো এটা করছে কারা? অবশ্যই গবেষণার মাধ্যমে, নতুন নতুন অবশ্যই। উদ্ভাবনের মাধ্যমে। দেশের এইটাই আর কি, মানে টেকনোলজি যদি আমরা এক্সপোর্ট করি, নলেজকে ইম্পোর্ট করি, তাহলে দেশ এগিয়ে যেতে পারবে। অবশ্যই তোমার কথাগুলো খুবই বাস্তবসম্পন্ন, এবং এভাবেই হয়তো একটা দেশ এগিয়ে যায়। হয়তো না, এভাবেই এগিয়ে যায়। তো ধন্যবাদ শাহিনুর। আমি রিপনের কাছে এবার জানতে চাচ্ছি যে হায়ার স্টাডির জন্য তো অনেক দেশ আছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, জাপান, চীন। তা আমি কেন সাউথ কোরিয়া যাব? সাউথ কোরিয়া যেতে হলে যাওয়ার জন্যই
বিশেষ কি বৈশিষ্ট্য বা বিশেষ কি ভালো লাগা আছে যে জন্য একজন আকৃষ্ট হয়ে সাউথ কোরিয়ার দিকে সে ধাবিত হতে পারে যে না, আমি হায়ার স্টাডি করলে, মাস্টার্স কিংবা পিএইচডি যদি করতে চাই তাহলে আমি সাউথ কোরিয়াতেই করবো, কেন? আহ, অন্যান্য কান্ট্রি থেকে সাউথ কোরিয়া যেখানে একটু ডিফার করবে সেটা হচ্ছে আমি বলবো যে এইখানে রিসার্চ ফ্যাসিলিটিস এবং ফান্ডিং দুটাই অনেক বেশি, বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে। কারণ এখন আসলে গভর্নমেন্ট প্রচুর ফান্ড করে এক একটা প্রজেক্টে। মানে আমাদের ল্যাবেও এখন কিছু প্রজেক্ট আছে যেখানে একটা সিঙ্গেল প্রজেক্টে 5 কোটি টাকা ইনভেস্ট করা আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে ফান্ডিং নিয়ে কখনো চিন্তা করতে হয় না, এবং রিসার্চ লেভেলটা আমি দেখছি মোটামুটি বেশ ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে নর্মালি অস্ট্রেলিয়া বা আমেরিকা থেকে এখানে আসাটা বেশ একটু ইজি কম্পারেটিভলি। নর্মালি এখানে দেখা যায় যারা শুরু থেকে মেল করে, নর্মালি মেলের রেসপন্স খুব কম পায়, কিন্তু সাউথ কোরিয়ার প্রফেসররা হচ্ছে অনেকটা এরকম, মানে কেউ যদি রেসপন্স করে তার মানে এটা আসলে খুবই পজিটিভ, এবং অ্যাট দ্য এন্ড সেটা আসলে লাস্ট করে, কারণ সাউথ কোরিয়ার প্রফেসররা নর্মালি রেসপন্স দেওয়ার আগে ভেবে চিন্তা করে। সো আসলে কেউ যদি সাউথ কোরিয়াতে আসতে চায় আমার মনে হয় রিসার্চের প্রতি ফ্যাসিনেশনটা একটু বেশ জরুরি, কারণ এখানে শুধুমাত্র 8 ঘন্টা না, 8 ঘন্টার অনেক বেশি কাজ হয়। নর্মালি হচ্ছে এখানে দেখা যায় আমি সবাইকে দেখি ল্যাবেই পড়ে থাকে, জানি না কেন, হয়তো ট্রেনটা অন্য জায়গায় অন্যরকম হতে পারে। ইউজুয়ালি ব্যাপারটা এরকম, রিসার্চ ফ্যাসিলিটিস, ফান্ডিং, কমিউনিটি গ্রুপ, লং টাইম ওয়ার্কিং, এবং হচ্ছে অ্যাট দ্য এন্ড ভালো একটা ডেস্টিনেশন, এবং রিলেটিভলি ইজিয়ার টু গেট ইনটু। অফকোর্স, এটা যে একটা ভালো খুবই ভালো কথা যে আমাদের দেশের মানুষ কিন্তু তেমন একটা কাজ করতে চায় না। তো এখান থেকে যদি কেউ অন্তত মাস্টার্সটা করে যায়, লাইফে মনে হয় আর কোথাও কোনো কিছুতে তার মানে পরিশ্রম করার যে সমস্যাটা অটোমেটিক সেটা এখান থেকে। থাকবে না। হ্যাঁ, ওখানে ওখানে গেলে কাজ করতেই হবে, কেউ কাউকে ওইভাবে সাপোর্ট করবে না, বাট নিজের কাজ নিজে না করলে সেটা সেখান থেকে উত্তরানো সম্ভব না। তা যারা সাধারণত অলস বিমুখ কর্মঠ যারা, তাদের জন্য খুব বেশি সমস্যা হবে না, কিন্তু যারা অলস তাদের জন্য দেখা যাচ্ছে যে প্রথমে একটু খাপ খাইয়ে নিতে একটু সময় লাগবে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে বেনিফিটটা আরো বেশি হবে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে সে আলটিমেটলি সেখান থেকে বেরিয়ে আসবে। কথায় আছে যে কোনো কিছু যদি একটা ছাঁচে ফেলা হয়, সে ছাঁচ থেকে কিন্তু অবশ্যই একটা আউটকাম আসবেই, তবে সেটা দ্রুত আসতে পারে কিংবা দেরিতে আসতে পারে, এটা ডিপেন্ড করবে চেষ্টার উপরে। তো যাই হোক, ধন্যবাদ। রিপনের কথা ধরে আমি আরেকটু বলতে চাই, রিপন বলছিল যে ফান্ডিং এর বিষয়, যে ইতিমধ্যে এক প্রফেসর আন্ডারে বেশ অনেক অ্যামাউন্ট আছে ফান্ডিং এর ক্ষেত্রে। এখন সাউথ কোরিয়াতে যেতে হলে দেখা যাচ্ছে যে আমাদের আইদার স্কলারশিপ পেতে হবে অথবা ওন ফাইন্যান্সে পড়তে হবে। এখন আমি যদি রিপনের কাছে জানতে চাই যে স্কলারশিপের ক্ষেত্রে কি কি স্কলারশিপ আছে যে আমি সাউথ কোরিয়ায় যে সেই স্কলারশিপ গুলো সার্চ করব। যেমন আমি যদি খুব রিনাউন্ড কিছু স্কলারশিপের কথা বলি, জার্মানির জন্য যেমন আছে ড্যাড, জাপানের জন্য আছে মেক্স, তারপরে আহ অস্ট্রেলিয়ার জন্য আছে আরটিপি, এরকম অনেক স্কলারশিপ আছে, নাম করা স্কলারশিপ। ঠিক তেমনই যে সাউথ কোরিয়ার জন্য কি কি স্কলারশিপ আছে যেগুলো আমাদের যারা ভিউয়ার্স, আমাদের যারা দেখছে, যারা স্টুডেন্ট আছে, তারা যেন সহজেই সেই স্কলারশিপ গুলোর নাম শুনে সার্চ করে এবং সেখান থেকে ইনফরমেশন পেতে পারে। এবং সে কি কি স্কলারশিপ গুলো আছে? আমার জানা মতে শুধুমাত্র একটা স্কলারশিপ আছে বেশ পপুলার, আর আরেকটা হচ্ছে নর্মাল কনভেনশনাল ওয়ে। যে স্কলারশিপটা অ্যাভেলেবল, এবং এটা ছাড়া আমি কোনো স্কলারশিপের নাম আমি এখনো শুনিনি, হয়তো বা থাকতে পারে, সেটার নাম হচ্ছে কেজিএসপি, কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা নামে পরিচিত। এবং এটা সম্ভবত দুইভাবে অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে অ্যাম্বাসি ট্র্যাকে, যেটা আসলে অনেক পেপার ওয়ার্ক করতে হয় ইউজুয়ালি। সেখানে হচ্ছে ইউজুয়ালি আপনার অরিজিনাল ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, ইংলিশের টেস্ট, প্লাস বাবা মার হচ্ছে জন্ম নাগরিক সার্টিফিকেট, এই ধরনের আনুষঙ্গিক কারিকুলাম, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, জব অ্যাক্টিভিটি বা এক্সপিরিয়েন্স সবকিছু সহ একটা প্যাকেজ হচ্ছে এম্বাসিতে দিয়ে তার মাধ্যমে আবেদন করতে হয়। যেখানে হচ্ছে 2020 সালে সম্ভবত 1200-র মতো স্টুডেন্ট নিবে, টোটাল 155টা কান্ট্রি থেকে আমার জানা মতে। তো এখানে মাস্টার্স, পিএইচডি, পোস্ট ডক সবই নাই। যদি আপনি পার্টিকুলারলি একটা কান্ট্রি ফোকাস করেন, একটা কান্ট্রি থেকে আসলে খুব একটা মানুষজন কেজিএসপিতে যায় না। যাদের আসলে প্রোফাইল ভালো, জব এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য রিলেটিভলি এটা ইজিয়ার। আর একটা কনভেনশনাল ওয়ে আছে, যেটা হচ্ছে আমি বলবো সেটা আসলে অনেক ভালো কেজিএসপি থেকে ইউজুয়ালি। কেজিএসপির একটা সুবিধা হচ্ছে নর্মালি এখানে হয়েই যাবে, এবং এইখানে আসার পর আপনার 6 মাস বা 1 বছরের একটা কোরিয়ান কোর্স করতে হয়, এবং ইউজুয়ালি কোরিয়ান কোর্স করা থাকলে কোরিয়াতে জব পাওয়া ইজি।
এটা মানতে হবে, কারণ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ না জানা থাকলে কোরিয়াতে জব পাওয়া যায় না। আর অন্যদিকে যে কনভেনশনাল ওয়ে, সেটা হচ্ছে সবাই ইউজুয়ালি প্রিফার করে, সেটা হচ্ছে আমি কিছু নিয়ে রিসার্চ করি, তো সেই টাইপের আমি কিছু প্রফেসর খুঁজে বের করব। প্রফেসরকে যদি আমি অ্যাপ্রোচ করতে পারি, আপনার এই রিলেটেড আমি কিছু কাজ করি, ইউজুয়ালি সে যদি রেসপন্স করে, তাহলে হচ্ছে প্রফেসর যদি একটা স্টুডেন্টকে পছন্দ করে, দ্যাটস মিনস দ্য স্টুডেন্ট ইজ ইন, সে অবশ্যই চান্স পাবে। এটা কি usually এটা কি এটা কি সাউথ কোরিয়ার জন্য যে প্রফেসর সার্ভ রাজি করার হয়ে জন্য গেলে? একটা সাজা। আচ্ছা হ্যাঁ, এইখানে আসলে মানে প্রফেসরকে হিরো মানা হয়। অবশ্যই মিনিমাম রিকোয়ারমেন্টটা ফিল করতে হয়, সেক্ষেত্রে অফকোর্স। ল্যাঙ্গুয়েজ বা এই টাইপের। বাট যদি কনভিন্স করা যায়, সেটা কোনো ঝামেলাই হয় না আচ্ছা, অবশ্যই, আমি এবং ইউজুয়ালি ইটস অ্যাপ্রুভ। হ্যাঁ, আমি শাহিনের কাছে আর একটু জানতে চাচ্ছি যে সেন্ট্রাল একটা স্কলারশিপ যেমন রিপন বললো কেজিএসপি, এছাড়াও BK21 জিকে স্কলারশিপ আছে, তাছাড়া প্রফেসর ফান্ডিং কিভাবে, এই তিনটাকে কিভাবে তুমি মানে ব্যাখ্যা করবে আমাদের ভিউয়ার্স এর জন্য? রিপন যেটা বললো কেডিএসপি, ওটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে জিনিসটা, ওটা হচ্ছে জিকেএস বলেন, গ্লোবাল কোরিয়া স্কলারশিপ। জেনারেলি আমার তিন ধরনের স্কলারশিপ বলা যেতে পারে কোরিয়াতে। একটা হচ্ছে যেটা জিকেএস, এটা কোরিয়ান সরকার এটা দেয়। আর হচ্ছে আর একটা হচ্ছে বিকে, এটা প্রজেক্টের মাধ্যমে আসে। এটা হচ্ছে এক ধরনের প্রফেসর ফান্ডিং এ বলা যায়, যে প্রফেসরকে, রিপন যেটা বললো যে প্রফেসরকে মেইল করার মাধ্যমে তার কাছ থেকে একটা মানে পজিটিভ ফিডব্যাক পাওয়ার পরেই হচ্ছে আহ সে হয়তো ওই স্টুডেন্টের থ্রুতেই আর কি বিকে তে অ্যাপ্লাই করে, দেন বিকে থেকে আর কি স্কলারশিপটা আসে। আরেকটা হচ্ছে প্রফেসর ফান্ডিং, যেটা হচ্ছে সরাসরি প্রজেক্ট থেকে আসে। তো প্রজেক্টের বিভিন্ন ধরনের প্রজেক্ট সোর্স আসে, যেমন হচ্ছে এনআরএফ আছে। এনআরএফ হচ্ছে কোরিয়া রিসার্চ ফাউন্ডেশন, এটা 1981 সাল থেকে চলে আসছে, কোরিয়ান গভর্নমেন্টেরই একটা প্রজেক্ট আর কি, রিসার্চ প্রজেক্ট। আর একটা হচ্ছে এনআরএফ, হচ্ছে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, এটা মানে খুবই রিসেন্ট, 2009 সাল থেকে আর কি আসছে। তো এটা হচ্ছে এই কেআরএফ, আর হচ্ছে কোরিয়া সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন এবং কোরিয়া ফাউন্ডেশন অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশন অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই তিনটা সম্মিলিত রূপ করে আর কি হচ্ছে এনআরএফ প্রসেস। তো প্রত্যেকটা প্রফেসর যখন অ্যাপ্লাই করবে, তখন তার হচ্ছে প্রফেসরদের আর কি ফান্ডিং এর অ্যাপ্লাই করলে তার এই এই কয়েকটা থ্রুতে অ্যাপ্লাই করতে হয়, এবং স্টুডেন্ট যখন নিবে তখন সে এই প্রজেক্ট থেকে সে ফান্ড করে। তো গ্লোবাল কোরিয়া যেটা, এটা হচ্ছে একমাত্র, যেমন জার্মানির ড্যাড আছে, আর একটা কি যেন বললাম শোন, জাপানের নেক্সট। জাপানের এগুলোর মতো আর কি। তো গ্লোবাল কোরিয়া স্কলারশিপ, তো এটা যে রিপন বলছে যে দুই ভাবে অ্যাপ্লাই করা যায় জিকেএস এর জন্য। আর আর বিকে এবং প্রফেসর ফান্ডিং তো একই, প্রফেসরকে প্রথমে মেইল করতে হয়, দেন আর কি সে সাইন করে। তো জিকেএস এর জন্য আমি একটু অ্যাড করতে যাচ্ছি, রিপনের সাথে একটু সংযুক্ত করতে যাচ্ছি আর কি। সেটা হচ্ছে বলছে যে এমবাসি ট্র্যাক এবং ইউনিভার্সিটি ট্র্যাক, দুইটা ট্র্যাকে আর কি অ্যাপ্লাই করা যায়। তো যখন এমবাসিতে অ্যাপ্লাই করা যায়, তখন ওইখানে ফর্ম থাকে যে 3টা ইউনিভার্সিটি সিলেক্ট করা যায় ম্যাক্সিমাম। তো ওদের লিস্ট থাকে, সেখান থেকে 3টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবে। এবং ইউনিভার্সিটিটাকে যদি অ্যাপ্লাই করে, তাহলে সে হচ্ছে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে তাকে। কেউ যদি আবার চালাকি করে এমবাসি ট্র্যাক এবং ইউনিভার্সিটি ট্র্যাক দুটাতে অ্যাপ্লাই করে, তাহলে অটোমেটিক তার অ্যাপ্লিকেশনটা বাদ করে দিবে। তো আমি মানে গ্লোবাল কোরিয়া যেটা, ওইটা হচ্ছে আন্ডারগ্রেড এবং গ্রাজুয়েট লেভেলে দুইটাতে স্কলারশিপ দিয়ে থাকে। তো আন্ডারগ্রেডে খুবই চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে এমবাসি ট্র্যাকে টোটাল সারা পৃথিবী থেকে মানে 67টা দেশের ভিতরে 125 জন নাই। আর হচ্ছে ইউনিভার্সিটিটাকে হচ্ছে 72টা দেশের ভিতরে 95 জন নাই। তো খুবই কম সংখ্যক। আর হচ্ছে গ্রাজুয়েট লেভেলে এমবাসি ট্র্যাকে নাই 650 জন, বাংলাদেশের কোটা হচ্ছে 5টা। আর হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাকে হচ্ছে 610 জন, বাংলাদেশের কোটা হচ্ছে 5টা। তো টোটাল হচ্ছে গ্রাজুয়েট লেভেলে 10 জন আর কি বাংলাদেশ থেকে চান্স পাবে এখানে। তো এটা খুবই ডিফিকাল্ট একটা মানে প্রসেস, চান্স পাওয়াটা জিকেএস এর মাধ্যমে। আচ্ছা, তবে এটার অনেক সুবিধা আছে, সুবিধা আহ, সুবিধা আছে বেশি। যেমন হচ্ছে এখানে কাজের প্রেশার একটু কম থাকে। যেমন নর্মালি প্রফেসরের থ্রুতে আসলে প্রফেসরই বস, প্রফেসর যা বলবে তাই করতে হবে, কিন্তু তার ফান্ডিং বা স্কলারশিপ তার হাতে। কিন্তু যদি আমি জিকেএস এ আসি, তার মানে আমার প্রফেসর না, আমার ফান্ডিং করছে আমার কোরিয়ান সরকার। তো এটা একটু বেনিফিট পাওয়া যায়।
আর হচ্ছে যাওয়া আসার বিমান ভাড়াটা দিয়ে দেয় এরা, মানে যখন আসবে এবং যখন ডিগ্রি শেষ করে ব্যাক করবেন তখন সেই বিমান ভাড়াটা দিয়ে দেয়। আচ্ছা, আর এটা হচ্ছে কি প্রফেসর ফান্ডিং এ গেলে কি বিমান ভাড়াটা পাওয়া যায় না? না, জেনারেলি যায় না, তবে কোনো প্রফেসর যদি খুব সদয় হয় তাহলে দিতে পারে, বাট আচ্ছা আমি এখন শুনিনি কাউকে যে প্লেন ভাড়াটা দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। রিফান্ড আহ, শুনছি নাকি? আর এই আহ, প্রফেসর ফান্ডিং এ প্রফেসর ম্যানেজ করার ওয়েটা কি? যে কেউ যদি দেখা যাচ্ছে সেন্ট্রাল স্কলারশিপ যেমন জিকেএস এটাকে যদি না পায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রফেসর যদি ম্যানেজ হয়ে যায় সেটা খুব সহজেই স্কলারশিপটা তার ফান্ডিংটা পাওয়া যেতে পারে, কিন্তু সেটা কিভাবে দেখা যাচ্ছে অনেক ইউনিভার্সিটি আছে, এখন কিভাবে সেটাকে অ্যাপ্রোচ করা যেতে পারে, কিভাবে সেটা সার্চ করা যেতে পারে? এটা আম, একটা রিসার্চ টপিকটা যেটাতে ইন্টারেস্ট আছে সেটা সেটা আগে খুঁজে বের করা উচিত, এবং যেটাতে প্যাশন আছে সেটা। তো রিপন হয়তো দেখাবে কিভাবে প্রফেসর খুঁজে বের করা যায়। তো হ্যাঁ হ্যাঁ। আমরা একটা দামি ধরে নিই, দেখা যাচ্ছে আমি মেশিন লার্নিং এ আগ্রহী, এখন রিপন তুমি আমাকে দেখাও যে আমি কিভাবে প্রফেসর খুঁজে বের করবো মেশিন লার্নিং এর বা ডিপ লার্নিং এর। আচ্ছা ঠিক আছে, আমি এটা জাস্ট একটা ডেমো দিয়ে দিচ্ছি কিভাবে সার্চ দিতে হয়। ইউজুয়ালি এটা আমি ফলো করি, কারণ হচ্ছে খুবই সহজে ফলো করা যায় আমি যেটা দেখেছি। তো ফর এক্সাম্পল আমি আশা করি এটা স্ট্রিমিং হচ্ছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, ওকে। হ্যাঁ ফার্স্টে আমি গুগল স্কলারে যাচ্ছি। তো শাহিনুর ভাই যেখানে বললো যে আমি মেশিন লার্নিং এ রিসার্চ করতে যাচ্ছি বা মেশিন লার্নিং এর উপর কাজ করতে যাচ্ছি, সো মেশিন লার্নিং লিখে যদি সার্চ দেই, তাহলে রিসেন্টলি আমরা যেটা দেখি অনেক পেপার দেখি, কিন্তু আমরা পেপার না, আমরা প্রফেসর খুঁজতে যাচ্ছি। এজন্য আমি মেনুতে গিয়ে এখানে প্রোফাইলে ক্লিক করব। এখানে প্রোফাইলে ক্লিক করলে আমরা দেখবো আসলে মোটামুটি অনেক স্কলারের লিস্ট চলে আসছে, যেটা আসলে প্রফেসর হইতে পারে বা যারা যে কোনো কান্ট্রি থেকে হইতে পারে। এবং এইখানে দেখবেন এই যে এখানে ভিতরে স্পেস আছে, এটা না, আমি যদি এখানে ক্লিক করব তখন হচ্ছে এখানে লেভেল মেশিন লার্নিং চলে আসবে। তার মানে হচ্ছে এখানে যারা আসবে সব মেশিন লার্নিং রিলেটেড কাজ করে। এখন আপনি যদি পার্টিকুলারলি কোরিয়াতে দেখতে চান কোরিয়াতে কারা কাজ করে, তাহলে জাস্ট হচ্ছে .kr লাগিয়ে দিবেন। তাহলেই হচ্ছে এইখানে যারা আছে শুধুমাত্র কোরিয়া থেকে মেশিন লার্নিং এ কাজ করে তাদের পেয়ে যাবেন। আহ, এবং এইখানে শুধুমাত্র শুরুর দিকে যারা থাকবে তারা তাদের দিকে অনেক সাইটেশন থাকে, 92,000। সো আপনাদের যেটা করতে হবে, কয়েক পেজ গিয়ে তারপরে মেল করা শুরু করতে হবে। ইউজুয়ালি 1,000 বা তার বেশি কম এই অ্যারাউন্ডে সার্চ করাটা খুব ভালো। তো ইউজুয়ালি এখানে বেশিরভাগই প্রফেসর হয়, কারণ হচ্ছে কোরিয়াতে দেখেছি রিসার্চ সায়েন্টিস্ট খুব কম, যারা হচ্ছে অনেক সাইটেশন আছে। আমেরিকাতে যেটা অ্যাভেলেবল, গুগল বা এনভিডিয়াতে অনেক বড় বড় রিসার্চের কাজ করে, কিন্তু আপনি যে এখানে টাইটেল পড়লেই দেখতে পারবেন যে আসলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এরকম। এখন আপনি যদি কোনো পার্টিকুলার ইউনিভার্সিটি খুঁজতে চান সেটাও খুঁজতে পারবেন। যেমন মেশিন লার্নিং এ যদি আমাদের ইউনিভার্সিটিতে দেখেন, দিস লিখে ক্লিক করলে আমাদের এখানে দিসটা যেসব প্রফেসর আছে মেশিন লার্নিং নিয়ে কাজ করে। এখন আপনি যেটা শুরু করতে পারেন এখান থেকে মেশিন লার্নিং এ কাজ করে জিস্টে এরকম কিছু প্রফেসর মেল করলেন, তারপরে আপনার শেষ। কারণ মেশিন লার্নিং রিলেটেড দেখবেন অনেক ফিল্ড আছে, যেমন কম্পিউটার ভিশন বা কম্পিউটেশনাল ফটোগ্রাফি। তো আপনি এখান থেকে এইটাতেও যাইতে পারবেন, লেভেল কম্পিউটেশনাল ফটোগ্রাফি, যেটা আসলে মেশিন লার্নিং এর একটা ফিল্ড। তো এখানে হচ্ছে আপনি জাস্ট korea.kr লাগাই দিলেন, বা হচ্ছে যদি আমেরিকা যেতে চান তাহলে .edu লাগাই দিতে হবে। তাহলে হচ্ছে এখানে আলটিমেটলি আপনাদের সব ইউএস এর, মানে এটা হচ্ছে ট্যাগ, প্রত্যেকটা ইউনিভার্সিটির ট্যাগ থাকে ইউনিভার্সিটি, যেমন বাংলাদেশের ক্ষেত্রে .bd, কোরিয়ার ক্ষেত্রে .kr, আমেরিকার ক্ষেত্রে .edu হয় ইউজুয়ালি। তো এইভাবে হচ্ছে আপনি প্রফেসর খুঁজতে পারবেন। এখন প্রফেসর খোঁজার ক্ষেত্রে কিছু অ্যাডভাইস হচ্ছে, ট্রাই করবেন যদি অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট প্রফেসর হয় তাহলে আসলে খুব ভালো ফিউচারের জন্য, কারণ তারা হচ্ছে অনেক পেপার করতে চায় ইউজুয়ালি। তো আমি নর্মালি যেটা করি, যেমন এখানে অনেকগুলো ট্যাগ লাগাই দিই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই টাইপের। তো এইভাবে ইয়া করলে আলটিমেটলি যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে তাদের আমি খুঁজে বের করতে পারি এই টাইপের। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে ইজিলি আশা করি প্রফেসর খুঁজে পাবেন। প্রফেসর খুঁজে বের করতে আমার মনে হয় না বেশি খুব একটা ঝামেলা পোহাইতে হবে। আরেকটা উপায় আছে, এটা সম্ভবত নাম জানা থাকবেন, সেটা হচ্ছে সিএস র্যাঙ্কিং।
এখন আপনি যে ফিল্ডে কাজ করেন তার উপরে আপনার জাস্ট জানতে হবে ফিল্ডগুলো কি কি এবং কি কি পেপার হয়। যেমন যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করেন, এটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের জন্য, সরি অন্য ফিল্ডের জন্য না। বাট ফর এক্সাম্পল আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কম্পিউটার ভিশন মেশিন লার্নিং এ কাজ করতে চান, তিনটা ফিল্ড যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে এশিয়া, সাউথ কোরিয়া বা অন্য কোথাও, ফর এক্সাম্পল আপনি এশিয়াতে আসতে যাচ্ছেন, এখানে এশিয়াতে ক্লিক করলে বেশিরভাগই চাইনিজ আসে। তো যাই হোক, মানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। এইখানে দেখবেন প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে হচ্ছে প্রোফাইল সহ লিস্ট চলে আসবে, যারা এখানে কি নিয়ে কাজ করতেছে এটাও দেখতে পারবেন। এবং যদি এখানে নামের উপর ক্লিক করেন তাহলে ডাইরেক্ট ল্যাবের ওয়েবসাইটে চলে যাবেন, যেখানে আপনি রিসার্চ ইন্টারেস্ট পড়ে বা যদি তার এটা ভালো লাগে আপনি ইমেল করতে পারবেন এইভাবে। আশা করি প্রফেসর সার্চিং আপনাদের জন্য ইজি হবে এই প্রসেসটাতে। আমি স্ক্রিন শেয়ার ওকে, ধন্যবাদ রিপন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে প্রফেসর সার্চ করে তো দেখা যাচ্ছে আমার নেট থেকে আমি প্রফেসর সার্চ করি, তাই না? তো আমি প্রফেসর সার্চ করলাম, কিন্তু ওই প্রফেসরের চাহিদা আছে কিনা, তার পেট অলরেডি ভরা কিনা স্টুডেন্ট দিয়ে, সেটা তো আমি বলতে পারছি না, তো থেকে দেখতে পারবো। তো এক্স্যাক্টলি। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে রিসার্চ গেটে প্রোফাইল খুলে ওইখানে যদি প্রোফাইলটা ফিল আপ করে দেওয়া যায় আমার রিসার্চ ইন্টারেস্ট এমন, তো রিসার্চ গেটে অনেক ওপেন অপরচুনিটি থাকে যে পিএইচডি পজিশনের জন্য বা মাস্টার্স পজিশনের জন্য। তো ওইখান থেকে আর কি অ্যাপ্লাই করা যায়। তো যখন আমি ওপেন পজিশন পাচ্ছি, তার মানে আমি জানি যে সে কিছু একটা খুঁজছে, তার মানে আমি ওইখানে তাকে প্লেস করতে পারি যে হ্যাঁ আমার এই যোগ্যতা আছে, আমি ওখানে যেতে চাই। তো ওইখানে একটু অপরচুনিটি আরো বেশি। কিন্তু আমি যখন খুঁজিয়ে প্রফেসরের কাছে যাব, তখন দেখা যাচ্ছে আরেকটু ডিফিকাল্ট হয়ে যাবে জিনিসটা। তো আমার রিসার্চ গেটের এটা বেশ ভালো একটা ওয়ে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা। আর রিপন আমাদের কাছে আর একটু যেতে চাই। রিপন, তুই যেটা বলছিলি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর এনাদের কাছে কাজ করাটা বেশি ভালো, কারণ তারা প্রেফার করতে চায় বেশি। এখন অরিজিনালি কি প্রফেসররা তাদের কি আগ্রহ কি কম থাকে না? আহ, কোন লেভেলের টিচারদের কাছে গেলে কাজের হেল্প পাওয়া যায় বেশি, দেখা যাচ্ছে তারা টেক কেয়ার করে বেশি স্টুডেন্টদেরকে, সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কি তোদের? এটা আসলে ডিফার করে। যেমন আমি আমার পাশের ল্যাবে বলি, উনি যদিও অ্যাসোসিয়েট প্রফেসর, কিন্তু উনি একটু লেজি এবং দেখা যায় বেশিরভাগ স্টুডেন্টদের দিনের মধ্যে 3বার কল করবে, চলো জিম করি আমরা। মানে রিসার্চে খুব একটা ইন্টারেস্টেড না। কিন্তু ইউজুয়ালি হয় কি, আপনার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট প্রফেসর থেকে যদি ইমপ্রুভ করতে হয়, অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাসোসিয়েট বা অ্যাসোসিয়েট থেকে প্রফেসর হইতে হয়, তাহলে আসলে আপনার বেশ কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, ইউএস, কোরিয়া বা যে কোনো ভালো কান্ট্রিগুলোতেই। যেমন হচ্ছে আপনার নাম্বার অফ পেপার্স, সেগুলোতে সাইটেশন কতটা, কতগুলা মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্টকে তারা গ্রাজুয়েট করাইতে পারতেছে, এর উপর আসলে ইমপ্রুভমেন্টটা ডিপেন্ড করতেছে। এই জন্য হচ্ছে ইউজুয়ালি যেটা হয়, অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হইতে গেলে একটা প্রফেসরের ফোকাস থাকে আমি আমার স্টুডেন্টকে দিয়ে যতটা পারি পেপার পাবলিশ করিয়ে নিব। এই জন্য হয় কি, স্টুডেন্টরা প্রফেসরদের সাথে খুব অ্যাক্টিভলি কাজ করে এবং আসলে অনেক টাইম দেয়, কারণ তখনও হচ্ছে নতুন ফ্রেশলি তারা ঢুকছে, 2-1 বছর যাবত কাজ করতেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। তো আসলে তার হাতে অনেক সময় থাকে, অনেক ব্যস্ত ব্যস্ত প্রজেক্টে তখন ইনভলভ হয় না ইউজুয়ালি। স্টুডেন্টকে অনেক টাইম দিতে পারে, যেটা আসলে পেপারের জন্য খুব হেল্পফুল। এখন ইভেন সেটা অ্যাসোসিয়েটের ক্ষেত্রেও ট্রু। অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাসোসিয়েট হওয়ার পর অ্যাসোসিয়েট প্রফেসররা ইউজুয়ালি নাম্বার অফ পাবলিকেশনের পাশাপাশি তাদের চিন্তা থাকে আমি একজনকে মানে কত দ্রুত গ্রাজুয়েট করাইতে পারবো, পাশাপাশি হচ্ছে আমার কোয়ালিটি অফ রিসার্চ কত হবে, একটা পেপারের সাইটেশন কত বাড়াইতে পারবো বা কত ভালো ভালো জার্নালে পাবলিশ করতে পারবো। এই আসলে তাদের অনেক ফোকাস থাকে। তো সেক্ষেত্রে অনেক বড় একটা ফ্যাসিলিটিস পাওয়া যায়। কিন্তু আসলে অ্যাসোসিয়েট থেকে প্রফেসর হওয়ার পরে আসলে আর ইমপ্রুভমেন্টের জায়গা নেই খুব একটা। তখন হচ্ছে নর্মালি প্রফেসররা যেটা করে যে একটু এক্সট্রোভার্ট হওয়ার জন্য ল্যাব কেন্দ্রিক না হয়ে আসলে অন্যদের সাথে কোলাবোরেশন করার চেষ্টা করে, বা অনেক পদে বা ওইগুলোতে যুক্ত করার চেষ্টা করে। অনেক ডেইলি মিটিং থাকে, দেশ ভ্রমণ থাকে, যার জন্য আসলে হয়ে ওঠে না ওইভাবে। সো আমার মনে হয় যারা আসলে ফিউচার চিন্তা করতেছে, অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট প্রফেসর হলে এটা খুবই ভালো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, নর্মালি মানুষ যেটা দেখছি, প্রফেসর মেল করার সময় ভালো ইউনিভার্সিটি, ওকে আমি ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করছি, নো ম্যাটার হোয়াট, আমার এই যে ঠিক আছে কাজ করে আমি প্রফেসরকে মেল করে দিলাম, রিসার্চ ইন্টারেস্ট মিললো না, ব্যাপার না, জাস্ট এটা ভালো ইউনিভার্সিটি।
এইটা থেকে আসলে অনেক বড় গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে অ্যাডভাইসার সিলেক্ট করা। এবং অনেক ক্ষেত্রে পিএইচডি অ্যাডভাইসার আসলে বউ থেকেও বড় গুরুত্বপূর্ণ। সিলেক্ট করা এটা আসলে অনেক সাফার হইতে হয়, অনেক অনেক বেশি সাফার করে। সো অনেক ক্ষেত্রে হয় যে আসলে ইউনিভার্সিটি ভালো না কিন্তু অ্যাডভাইসার ভালো, সেটা আসলে অনেক বেশি ফ্রুটফুল হয় অ্যাট দ্য এন্ড। অ্যাডভাইজার বা ল্যাব কেমন, ল্যাবের ফ্যাসিলিটি কেমন, এটা মানে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর থেকে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর রিপনের সাথে একটু সংযুক্ত করে বলতে চাচ্ছি যে মানে ওইটা তো বললো সেটা ঠিকই আছে। আর হচ্ছে ইয়াং প্রফেসর গুলো অনেক রিসার্চ অ্যাক্টিভ হয় এবং তারা রিসেন্ট টেকনোলজি সম্পর্কে জানে। তো মনে করো যে আমি হচ্ছে 10 বছর আগে যেমন আমাদের ট্র্যাকের কথা যদি বলি, আমাদের খুব দ্রুত চেঞ্জ হয়। তা আমি 10 বছর আগে সি তে প্রোগ্রাম করে আসছি। তো এখন তো আমার জানা লাগবে পাইথন। তা আমি যখন আমি স্টুডেন্টকে যখন আমি টিচিং দিতে যাব, আমি প্রফেসর, তা আমার তো পাইথন দিয়ে তাকে শেখাতে হবে, তাই না? তো আমার তাহলে নতুন করে শিখে তারপরে স্টুডেন্টকে শেখাতে হবে। কিন্তু যদি যে জুনিয়র প্রফেসর বা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সে অলরেডি পাইথন জানে এবং সে রিসার্চের ট্রেন্ডের সাথেই আছে এবং সে ইন ফিল্ডে আছে। তো এই জন্য সে আর কি ইজিলি হেল্প করতে পারে। প্রফেসররা তখন মানে চাইলেও অতটা হেল্প করতে পারে না। এই জন্য আর কি। এক্স্যাক্টলি, যে কথাই বলে যার পেটে ক্ষুধা আছে সে খেতে চায়, কিন্তু যার পেটে ক্ষুধা নাই সে কেন খাবে? তা যে প্রফেসর হয়ে গেছে তার তো আর দেখা যাচ্ছে এর থেকে আর বেশি মানে আপগ্রেডেশনের সুযোগ নাই, কিন্তু যে অ্যাসিস্ট্যান্ট, করতে হয় আর কি, মানে একটা হ্যাঁ নির্দিষ্ট টার্গেট ফিল আপ করতে হয় যে একটা অবশ্যই। বা দুটো পেপার পাবলিশ না করলে প্রফেসরশিপ থাকে না। কিন্তু যে প্রফেসর হয়ে যায় তার অবশ্যই 1-2টা স্টুডেন্ট থাকে এবং অটোমেটিক মাসে মানে বছরে 1-2টা পেপার হয়ে যায়। এই জন্য আর বেশি তার প্রেশার নেয় না। তারপরেও এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, দেখা যাচ্ছে অনেক হুম। প্রফেসর আছে তারা খুব কেয়ার মানে কেয়ার নেয় স্টুডেন্টদের, তারপরে অনেকেই আছে এইভাবেই মানে তারা সেভাবেই কাজ করে চলে। তো যাই হোক, হুম। এটা তো হচ্ছে স্কলারশিপের মাধ্যমে কিংবা কিভাবে প্রফেসরকে আমরা ফাইন্ড আউট করব স্কলারশিপের জন্য। এখন দেখা যাচ্ছে যে অনেকের ইচ্ছা আছে যে সে সাউথ কোরিয়াতে ডিগ্রি নিবে সাউথ কোরিয়া থেকে, সেক্ষেত্রে সে স্কলারশিপ পেলো না, আবার প্রফেসরের ফান্ডিংও পেলো না, সেক্ষেত্রে তাকে বাধ্য হয়ে কি করতে হয়, ওন ফাইন্যান্সে দেখা যাচ্ছে যে পড়াটা কন্টিনিউ করতে হয়। এখন এই ওন ফাইন্যান্সে করতে হলে একটা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের একটা স্টুডেন্টকে সাউথ কোরিয়ায় যে সার্ভাইভ করতে গেলে সামগ্রিক খরচটা কেমন, শাহিনুর? আম, এটা হচ্ছে আমি প্রথমেই বলবো যে নিজ খরচে না আসাই ভালো। না আসা, আম, হ্যাঁ। একটু একটু সময় নিয়ে হলেও প্রফেসর খুঁজে তারপরে আসা ভালো, কারণ এবং হায়ার স্টাডিতে এমন একটু সময় দিলেই অবশ্যই মানে কাউকে না কাউকে ম্যানেজ করা যাবে। আহ, হয়তো খুব ভালো র্যাঙ্কিং এ হচ্ছে না, তাও মানে হচ্ছে আর কি এমন হবে। তো কোরিয়াতে একটু এক্সপেন্সিভ হয়ে যাবে। তো আমি যদি এক সেমিস্টারের একটা হিসাব দিই, তো প্রতি সেমিস্টারে সেমিস্টার ফি 2.5 মিলিয়ন থেকে 3 মিলিয়ন কোরিয়ান ওন হয় জেনারেলি। হিউজ পরিমাণ। তো আমি অ্যারাউন্ড 3 মিলিয়ন ধরে রাখতে পারি, এটা বাংলাদেশি টাকায় প্রায় 2,10,000 টাকা প্রতি সেমিস্টারে। আর যদি থাকার বিষয়ে বলি, তাহলে ডর্মে থাকলে 6 মাসে আনুমানিক 1 মিলিয়ন কোরিয়ান ওন যাবে, অর্থাৎ আবার 70,000 টাকা। আর যদি বাসা নিয়ে থাকে তাহলে প্রতি মাসে আবার 3 থেকে 4 লাখ ওন লাগবে। আর খাওয়া দাওয়া যদি একজন রান্না করে খায়, মানে বাঙালি আমরা যদি কেউ রান্না করে খাই, তাহলে 2 থেকে 2.5 লাখে মানে প্রতি মাসে হয়ে গেল। আর হাত খরচের জন্য দেখা যাচ্ছে 50 থেকে 1 লাখ ওন, অর্থাৎ বাংলাদেশি টাকায় 6-7 হাজার টাকা। এটা যদি আমি একটা হিসাব করি যে টিউশন ফি 3 মিলিয়ন, আর থাকার জন্য 1 মিলিয়ন, আর খাওয়া দাওয়ার জন্য 14 লাখ, তো টোটাল হচ্ছে 6 মাসের জন্য খরচ হবে হচ্ছে 54 লাখ কোরিয়ান। আর এটা বাংলাদেশি বাংলাদেশি টাকায় টাকায় কনভার্ট করেন। 3 লাখ থেকে 4 লাখ খরচ হবে ম্যাক্সিমাম এটা। আচ্ছা, তো আমি একটা কিছু, আচ্ছা আপনি শেষ করেন। শেষ মানে আচ্ছা সাড়ে আমি তিন কিছু, লাখ থেকে 4 লাখ টাকা বাংলাদেশি টাকা খরচ হবে একটা স্টুডেন্টের, সে যদি নিজ খরচে পড়তে চায়। আচ্ছা আমি এখানে কিছু অ্যাড করতে চাচ্ছিলাম। আসলে নিজের খরচে আসা এখানে অনেকটা হচ্ছে মিনিংলেসই বলবো, কারণ নর্মালি যেটা হয়, যেমন যদি মাস্টার্সের কথা চিন্তা করি, ইউজুয়ালি মানুষ 1.5 বছর কোর্স ওয়ার্ক করে। কোর্স ওয়ার্কের প্রতি সেমিস্টার ইউজুয়ালি এখানে 3 থেকে 3.5 মাসের মধ্যে শেষ হয়ে যায়। আমরা যারা এখানে কোর্স ওয়ার্ক করি, ওই 3.5 মাসের মধ্যে আবার হচ্ছে কোর্স ওয়ার্ক প্লাস রিসার্চ একসাথে চালাই। তো ইউজুয়ালি কেউ যদি শুধু কোর্স ওয়ার্কের জন্য আসে, রিসার্চ না করে প্রফেসরের আন্ডারে, আমি নিজের এক্সপেন্সেসে করে, তাহলে আসলে ব্যাপারটা দেখা যায় 2 বছরের মধ্যে
আলটিমেটলি একটা রিসার্চারের ইকুইভ্যালেন্ট মাত্র 6 মাস সে টাইম দিতেছে কোর্স ওয়ার্কে, বাকি 1.5 বছরের মতোই হচ্ছে জাস্ট কোনো ফ্রুটফুল কিছু হচ্ছে না, কারণ কোরিয়ার কোর্স ওয়ার্ক আহামরি এতটা ভালো না যেটা আসলে সেলফ ফাইন্যান্সে এসে করতে হবে। কোরিয়া ইজ অল অ্যাবাউট রিসার্চ, আই উড সে। তার মানে যদি রিসার্চ ইন্টারেস্ট না থাকে শুধুমাত্র কোর্স ওয়ার্কের জন্য, আমার মনে হয় না এখানে আসা ফ্রুটফুল। সমস্যা তার দেখা যাচ্ছে, তার মানে চাকরি বাকরি খোঁজা লাগবে, যেটা এখন বললো যে 3.5 মাসে শেষ হয়ে যায়, বাকি 2 মাসে সে মানে কিছু একটা করে এই টাকাটা ম্যানেজ করে ফেলতে পারে, কিন্তু তার ফিউচারে যে রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা ওইটা আর কি খুব একটা ভালো করতে পারবে না। তো তার একটা টার্গেট কি থাকবে, মানে হায়ার স্টাডি যখন থাকবে তখন তার মাথায় অবশ্যই চিন্তা করা উচিত যে আমি গবেষণা করব, বা অনেকে আবার চিন্তা করে যে পিএইচডি করবো। তো দেখা যাচ্ছে তার রিসার্চটাতে একটু দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে সে তো সামনে যে ভালো কিছু করতে পারবে না। তো মানে যাই হোক, ফান্ড ম্যানেজ করে আসা বেটার, মানে ফান্ড গ্রাজুয়েট। এক্স্যাক্টলি। যাই হোক, এবার যদি আমি একটু অন্য প্রসঙ্গে যাই, যেমন রিকোয়ারমেন্টস এর দিকে, আমার হায়ার স্টাডির জন্য যেতে হলে দেখা যাচ্ছে যে সে প্রফেসর কোন ফিল্ডে, তারপরে সে কি কি কাজ করছে ইত্যাদি ইত্যাদি জানতে হয়। তাছাড়া আরেকটা বড় রিকোয়ারমেন্ট সাধারণত ফরেন কান্ট্রিতে যেতে হলে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস। যেমন আমরা আইএলটিএস এর নাম শুনেছি, তারপরে জিআরই নাম শুনেছি, তারপরে টোফেল আছে, এরকম অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আছে যেগুলো দিয়ে আমরা সাধারণত ভেরিফাইড হই যে আমি আসলে ইংলিশে কনভারসেশন করতে পারবো এবং বাইরের কান্ট্রিতে যে সার্ভাইভ করতে পারবো। তা ঠিক তেমনই সাউথ কোরিয়া যেতে হলে আমার কি কি ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট আছে, আইএলটিএস এর জন্য কেমন আছে, কিংবা জিআরই লাগে কিনা, কিংবা ডুওলিঙ্গো লাগে কিনা, ইত্যাদি ইত্যাদি, যদি রিপন আমাদেরকে এই বিষয়ে একটু জানাস। এখানে সব ইউনিভার্সিটিতে বা সব প্রফেসরের কাছে যেতে আসলে আইএলটিএস লাগে না। মোটামুটি দেখা যায় হয়তো বা কিছু ক্ষেত্রে লাগে না এবং কিছু কিছু ক্ষেত্রে লাগে। নর্মালি আপনি যদি হায়ার র্যাঙ্কের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চান, যেগুলো নর্মালি আইএসটি বা এর আশেপাশে, নর্মালি টপ 10 ইউনিভার্সিটিতে যদি আসতে চান তাহলে ইউজুয়ালি আইএলটিএস লাগে। সেটা রিকোয়ারমেন্ট ইউজুয়ালি 6.5। আমি 6.5 এর উপরে খুব কম দেখেছি রিকোয়ারমেন্ট, মানে লাগে 7 লাগে, আমি খুব একটা দেখিনি, হয়তো বা থাকতে পারে। মিনিমাম আর রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এবং অনেক জায়গায় দেখছি 6এও হয় আসলে, এর নিচের গুলাতে 6এও হয় এবং অনেকগুলাতে আসলে 6ও লাগে না, হয়তো বা 5.5এও হয়ে যাচ্ছে। আবার আইএলটিএস এর একটা অল্টারনেটিভ হিসেবে যেটা কাজ করে নর্মালি ইজিয়ার, সেটা হচ্ছে টুইক নামে একটা এক্সাম আছে, যেখানে আসলে আপনার শুধুমাত্র লিসেনিং প্লাস আর রিডিং এর একটা টেস্ট দেওয়া হয়। সেটা রিলেটিভলি ইজিয়ার আইএলটিএস থেকে। তো এখানে এটা একসেপ্ট করে বেশিরভাগ ইনস্টিটিউট গুলা। তো আইএলটিএস না হলে এটা ইউজুয়ালি অনেক চিপ এটা। হ্যাঁ, এটা অনেক চিপ, সম্ভবত $50 বা এরকম। হ্যাঁ, $40। আচ্ছা, আচ্ছা আচ্ছা, $40, রাইট। হ্যাঁ, এটার এটা মাধ্যমে শুধুমাত্র আসলে আসা সম্ভব। এটা শুধুমাত্র সাউথ কোরিয়ার জন্যই? না, এটা শুধুমাত্র সাউথ কোরিয়া না, সম্ভবত সাউথ কোরিয়ার আশেপাশে কিছু জাপান বা এরকম কিছু কান্ট্রি আছে। আমি জাপান বা অন্য কান্ট্রির একাডেমিকের ক্ষেত্রে শিওর না, কিন্তু এখানে নর্মালি একসেপ্ট করে। আচ্ছা, যাক, ধন্যবাদ রিপন। আমি সাদ্দামের কাছে আর একটু বিষয় জানতে চাচ্ছি যে অনেক ইউনিভার্সিটি যখন অ্যাপ্লাই করা হয় ইউনিভার্সিটিতে, আনঅফিসিয়াল ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করতে হয়, স্ক্যানিং ডকুমেন্টস গুলো। যখন দেখা যাচ্ছে যে সেই ইউনিভার্সিটি থেকে অফার লেটার দেয়, তখন তারা একটা অফার লেটারে মেনশন করে দেয় যে মাঝে মাঝে এমন ভাবে মেনশন করতে আমি দেখেছি যে ভেরিফাইড সার্টিফিকেট গুলো তখন পাঠাতে বলে। এখন এই ভেরিফাইড সার্টিফিকেটটা কিভাবে পাওয়া যেতে পারে, কিভাবে, মানে এই প্রসেসটা কি? এটা হচ্ছে সব দেশের জন্য প্রায় একই রকম। সেটা হচ্ছে নোটারি করা লাগে এবং অ্যাটেস্টেড করা লাগে স্ব বোর্ড থেকে। তো নোটারি করতে হয় যে জিনিসগুলো, প্রথমে বলি সার্টিফিকেট গুলো দেখা যাচ্ছে মিনিস্ট্রি থেকে ভেরিফাই করতে হয়। সেটা হচ্ছে আমি যদি বোর্ডের আন্ডারে থাকি, দেখা যাচ্ছে এসএসসি এইচএসসি, তাহলে আমার প্রথমে সার্টিফিকেটটা নিয়ে বোর্ডে যেতে হবে, সেখান থেকে অ্যাটেস্টেড করাতে হবে প্রথম, এবং ইউনিভার্সিটিতে হলে ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেড করাতে হবে। ইউনিভার্সিটি রেজিস্ট্রারের মাধ্যমে সেটা হ্যাঁ, attest করতে হবে। এবং সেই এগুলো নিয়ে আবার এডুকেশন মিনিস্ট্রিতে যেতে হবে, ওইখান থেকে আবার অ্যাটেস্টেড করাতে হবে। এডুকেশন মিনিস্ট্রি থেকে হয়ে গেলে ওইটা আবার ফরেন মিনিস্ট্রিতে নিয়ে যেয়ে অ্যাটেস্টেড করতে হবে, মানে 3 ধাপে এটা করতে হয়। আর যেগুলো নোটারি করতে হয় কিছু জিনিস, মানে যেগুলো আর কি কোনো
মানে কোনো স্পেসিফিক ইনস্টিটিউট নেই ভেরিফাই করার জন্য, সেগুলোকে নোটারি করতে হয়। যেমন এনআইডির ফটোকপি বা ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট বা জন্ম সনদ, যেগুলো এগুলো হচ্ছে নোটারি করতে হয়। কোরিয়াতে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে অ্যাপোস্টাইল করা লাগে ডকুমেন্টস গুলো। অ্যাপোস্টাইল অ্যাপোস্টাইল অর্থ হচ্ছে ওই একই রকম আর কি, সত্যায়িতের মতোই, কিন্তু এটা যেটা করতে হয় সেটা দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে আমি সব নোটারি করলাম বা সবকিছু মিনিস্ট্রি থেকে যে কাগজগুলো আমি ভেরিফাই করে নিয়ে আসলাম, এটা আবার সবকিছু নিয়ে আমাকে মানে কোরিয়ান এম্বাসি ইন বাংলাদেশ ওইখানে যে আমাকে আবার ভেরিফাই করাতে হবে, অথবা ওই কাগজগুলো আমি নিয়ে এসে মানে বাংলাদেশি এম্বাসি ইন কোরিয়া এখানে এসে আর কি ভেরিফাই করাতে হবে। এটা হচ্ছে এক্সট্রা অন্যান্য দেশের থেকে। এটা তার মানে বেশ একটা লেন্দি প্রসিডিওর আছে, যে প্রথমে বোর্ডে যেতে হবে, তারপরে দেখা গেছে ইউনিভার্সিটি, তারপরে ফরেন মিনিস্ট্রি, এভাবে একটা প্রসিডিওর মেনটেন করে তারপরে সেই কপিগুলো বাইরে পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর পাঠানোর ধন্যবাদ। জন্য যে কোনো ফাস্ট কুরিয়ার সার্ভিস যেমন ডিএইচএল বা এগুলো ইউজ করা যায়, 2 দিনেই পৌঁছে যায় ডকুমেন্ট। সো এটা কোনো বড় ইস্যু না। ধন্যবাদ শাহিনুর। আর একটা হট কোশ্চেন আমি রিপনের কাছে একটু জানতে চাই, এটা সবসময় ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই কনফিউশনে ভুগে থাকে, ম্যাক্সিমাম ভোগে, যে কিভাবে কি করবে ইত্যাদি ইত্যাদি। তারপর দেখা যাচ্ছে যে অনেকেই বলে থাকে যে আমার রেজাল্ট তো এত খারাপ, আমি কিভাবে পেতে পারি। তার মানে রেজাল্টের রিকোয়ারমেন্টটা কত খারাপ হলেও স্কলারশিপটা পাওয়া যেতে পারে। দেখা আচ্ছা যাচ্ছে আচ্ছা, আউট অফ 4 এর ভিতরে অনেকে 2 পায়, আবার অনেকে 3 পায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 পয়েন্ট সামথিং কিংবা 2 পয়েন্ট সামথিং পেয়েও কি স্কলারশিপ পাওয়া যায়? তার মানে একেবারে মিনিমাম কত রেজাল্ট থাকলে স্কলারশিপ পাওয়া যেতে পারে? হ্যাঁ, এটা আসলে খুব ভালো একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি ইউজুয়ালি হয়তো বা ভাইয়ারা বা দাদারা জানে, ইউজুয়ালি ইউনিভার্সিটি লাইফে আই ডিডন্ট এভার কেয়ার অ্যাবাউট মাই সিজিপিএ। সিজিপিএ যত খারাপ হোক আমি আসলে খুব একটা কেয়ার করব না, শুধুমাত্র পরীক্ষার আগে প্রিপারেশন নিয়েছি। এবং এর জন্য আমি কখনো আসলে সাফারও করব না, যে খুব একটা তখন যদি সিজিপিএ যদি বাড়াইতে পারতাম আর একটু পড়তে পারতাম না, আমি কখন হ্যাঁ হয়তো রিগ্রেট করব না হয়তোবা। আসলে সিজিপিএ থেকে যেটা গুরুত্বপূর্ণ আমি যেটা দেখছি, সিজিপিএ রিপোর্টটা যদি প্রফেসর খোঁজাতে দেওয়া হয় তাহলে অবভিয়াসলি খুব ভালো একটা পজিশনে যেতে পারবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বিশেষ করে সাউথ কোরিয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যেমন আমার সিজিপিএ 3.16 সম্ভবত, 17 হতে পারে, নট শিওর। আচ্ছা, মানে এটা 3 নিচেও অনেকে আছে যারা এখানে আসে, বা এটা আসলে খুব একটা বড় ব্যাপার না সিজিপিএ। আমার যেটা ধারণা 3.0 নিচেও অনেক ইউনিভার্সিটি একসেপ্ট করে, কারণ আসলে অনেক ইউনিভার্সিটিতে আছে ভালো প্রফেসররা কাজ করেন, নট নেসেসারি ভালো প্রফেসররা ভালো ইউনিভার্সিটিতেই থাকবে। তো এক্ষেত্রে কিছুটা স্যাক্রিফাইস বা আসলে অ্যাডজাস্ট করলে প্রফেসর পাওয়াই যাবে। রিকোয়ারমেন্টটা ধরতে পারলে আর কি পসিবিলিটি আছে সেখানে। হ্যাঁ, জাস্ট মিনিমাম রিকোয়ারমেন্ট, হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ মিনিমাম রিকোয়ারমেন্টটা আসলে ফিল আপ করতে হয়। মিনিমাম থ্রেশহোল্ড যেটা হচ্ছে 2.5, 3.0, 3.5 যেটা আসলে খুব রেয়ার, ইউজুয়ালি আমি দেখছি 3.5 লাগে না ইউজুয়ালি। 3.0 যদি কাট অফ থাকে তাহলে আসলে বলবো এটা ঠিক আছে, ইটস ওকে, ডিসেন্ট এনাফ। অথবা যদি এর নিচে যায় তাহলে আসলে 2.5 থ্রেশহোল্ড। এর ভিতরে আসলে খুব একটা যে হেল্পফুল করে প্রফেসর ম্যানেজ করতে আমার মনে হয় না। থ্রেশহোল্ডটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, থ্রেশহোল্ডটা গুরুত্বপূর্ণ। আর এটা আহ, ওই লেভেলে যখন চলে যায় তখন একটা টাফ হয়ে যায় পাওয়া, কিন্তু সাধারণত 3 হলে মোটামুটি কনফার্ম হয়ে যাওয়া যায় যে না, দ্যাটস ইনাফ সিজিপিএ টু অ্যাপ্লাই। Right. So this will that will not be any problem to apply any university for the country. তো যাই হোক, শাহিনুরের কাছে আমি আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি যে বিষয়টা হচ্ছে চাকরির ক্ষেত্রে। যেমন আমাদের আজকে টপিকসটা ছিল হায়ার স্টাডি এন্ড জব অপরচুনিটি। এখন জব অপরচুনিটির ক্ষেত্রে সাউথ কোরিয়া কিভাবে মানে সিএসসি স্টুডেন্টদের, বা এখন তো সারা পৃথিবী তো সিএসসি উপরে চলছে সমস্ত জায়গায়, এখন স্পেশালি সাউথ কোরিয়াতে মানে কিভাবে একটা মাস্টার্স স্টুডেন্ট কিংবা পিএইচডি স্টুডেন্ট তারা মাস্টার্স পিএইচডি করার পাশাপাশি কিভাবে পার্ট টাইম জব করতে পারে অথবা ফুল টাইম করতে পারে, আফটার গ্রাজুয়েশন তারা কিভাবে করতে পারে, সামগ্রিকভাবে একটু সংক্ষেপে যদি তুমি আমাদের জানাও। না, রিপোর্ট প্রথমেই বলেছে যে প্রথমের দিকে যে এখানে ল্যাবে যারা থাকে তারা দেখি যে অলওয়েজ ল্যাবেই থাকে।
অনেক বেশি কাজ করতে হয়। এখানে কাজ করতে হয় মানে থাকা লাগে ল্যাবে। এখানে একটা কালচার হচ্ছে পাল্লি পাল্লি কালচার। পাল্লি অর্থ হচ্ছে হাঁড়ি, তাড়াতাড়ি আর কি, কোরিয়ানে বলে পাল্লি। তো এরা চাইলে সবকিছু তাড়াতাড়ি শেষ করে মানে বেশি বেশি কাজ করবে। তো যদি রিসার্চ ফান্ডিং এ আসে, মানে ফান্ডিং এ বা স্কলারশিপ নিয়ে আসে, তখন দেখা যাচ্ছে একটু প্রেশার থাকে। তো ওখান থেকে সময় বের করে তারপর মানে কিছু পার্ট টাইম জব করা, এটা একটু ডিফিকাল্ট। বাট অনেকে করে, কিন্তু এটা বেশি দূর কন্টিনিউ করতে পারে না। কারণ দেখা যায় যত গ্রাজুয়েশনের সময় আসে তত তার মানে কাজের প্রেশারটা বেড়ে যায়। যারা সেলফ ফান্ডিং আসে তারা ওটা করতে পারে, সেটাতে সমস্যা নেই। আর যেটা হচ্ছে জবের অপরচুনিটি হচ্ছে কোরিয়াতে একটু কম্পিটিটিভ, বাট জব অনেক, ওপেন জব অনেক। এরা হচ্ছে ফরেনারদের জন্য একটা একটা চ্যালেঞ্জিং বিষয়, সেটা হচ্ছে ভাষা জানা। কারণ যখন কোনো মানে কোরিয়ান কোম্পানিগুলো বেশিরভাগই হচ্ছে কোরিয়ান ভাষায় মানে কথোপকথন হয়। তো ফরেনাররা খুব সহজে ভাষা শিখতে চায় না, তো এটা একটা বড় প্রতিবন্ধকতা হয়ে যায়। তো যদি ভাষা জানে তাহলে তার চাকরির আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর হচ্ছে সিএসসি দের জন্য তো, যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, টেকনোলজির জন্য কোরিয়া তো স্বর্গরাজ্য। স্বর্গরাজ্য। বেস্ট ইনোভেশনের তালিকায় এইবার হচ্ছে দ্বিতীয় হয়েছে, প্রথম হয়েছে জার্মানি। গত 4 বছর ধরে এরা মানে 1 নম্বর স্থান ধরে আসছে। তো এরা সবকিছু টেকনোলজি নির্ভর, আর সিএসসি তে সব জায়গায় লাগে। তো জাস্ট একটু ভাষা জানলেই আহ, চাকরি বাকরি জব খুব পাই একটা আসলে সমস্যা খুব একটা সমস্যা সমস্যা নেই। হয় আর না। হচ্ছে এখানে কিছু ওয়ার্ল্ড ক্লাস আর কি কোম্পানি আছে, যেমন নেভার, কাকাও, এগুলো বাংলাদেশ থেকে নাম শোনা যায় না। তো এগুলো এখানে গুগলের থেকেও আর কি বেশি ডিমান্ডেবল জব। আহ, আচ্ছা আচ্ছা। তো এখানে এখানে আহ, যদি কেউ মানে অ্যাপ্লাই করে, যদি একটু ভাষা জানে, ওইখানে অবশ্য ভাষা না জানলেও হয়তো একটু মানে কনসিডার করবে। তো এখানে অ্যাপ্লাই করা যায়। আর স্যামসাং তো আছে এখানে। আছেই। আর এক্স্যাক্টলি। আর সবচেয়ে বড় কথা যে কোরিয়াতে মানে শেষ করে দেখা যাচ্ছে আমি মাস্টার্স করলাম, তো আমি যদি পিএইচডি করতে চাই যে কোনো দেশে, মানে তার চোখ খুলে যাবে আর কি। বললাম না যে এখানে যদি কেউ 2 বছর সার্ভাইভ করতে পারে, তো পৃথিবীর আর কোথাও আর তার জন্য সমস্যা হবে না। তো যে কোনো দেশে, যে মানে পড়াশোনা হোক আর চাকরি বাকরি হোক, ইজিলি মুভ করা যায় কোরিয়া থেকে। এটা সবচেয়ে বড় সুবিধা, এবং কোরিয়াতে থেকেও যে কেউ আর কি চাকরি বাকরি করতে পারে, এটা সমস্যা না। আচ্ছা আচ্ছা। তাহলে মানে ওদের সরি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা যদি পার করা যায়, বিশেষ করে সাউথ কোরিয়ার জন্য, তাদের ল্যাঙ্গুয়েজটা শিখতে পারলে জবটা নিয়ে আর ভাবতে হয় না। তা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখতে পারলে আর মানে কোরিয়ান খুব একটা দেশই হয় না বলা যায়। খুব শান্তিপ্রিয়, কোনো ঝামেলাও যাবে না, কেউ কোনো দেখা যাচ্ছে কোনো একটা কথাও বলবে না, যা ইচ্ছা তাই করছে, কোনো সমস্যা নেই। আর খুবই ভালো একটা দেশ থাকার জন্য। এক্স্যাক্টলি। শুধু একটা সমস্যা যে একটু ভাষাটা শিখতে হয়, তাহলে আর কোনো সমস্যা নেই। যেহেতু টেকনোলজির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে সারা পৃথিবী, তারই প্রেক্ষাপটে বাংলাদেশ টেকনোলজির দিক দিয়ে অনেক এগিয়ে গিয়েছে। বিগত 5 বছরের থেকে যদি আমরা তুলনা করি, বিগত 5 বছরে বাংলাদেশ যেখানে ছিল তার থেকে আরো অনেক উন্নত হয়েছে টেকনোলজির দিক থেকে এখন। হুম, যেহেতু আহ, এই সাউথ কোরিয়া সম্প্রতি সেকেন্ড পজিশনে আছে সারা বিশ্বের ভিতরে টেকনোলজির দিক থেকে। সো ভিউয়ার্স যারা আপনারা দেখছেন, আপনাদের যদি ইচ্ছা থাকে কম্পিউটার সায়েন্সে অথবা আইটি রিলেটেড কোনো কোর্সে মাস্টার্স অথবা পিএইচডি করার, সো নির্দ্বিধায় আপনারা টেকনোলজি ভালোবাসলে সাউথ কোরিয়াকে বেস্ট অপশন হিসেবে চুজ করতে পারেন। কারণ যেখানে জার্মানি ফার্স্ট পজিশনে আছে, তার পরপরই আছে সাউথ কোরিয়া। অন্যান্য বড় পরাক্রমশালী দেশ কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, এইসব দেশকে টপকে যে সাউথ কোরিয়া কিন্তু তার নিজস্ব পজিশনটা ধরে রেখেছে। সুতরাং যারা ভিউয়ার্স দেখছেন, আপনারা আপনাদের যদি মনে করেন আপনারা সাউথ কোরিয়াকে চুজ করতে পারেন, আপনাদের সেটা আপনাদের বিষয়, আপনাদের ভালো লাগার বিষয়। তবে সম্প্রতি টেকনোলজির দিক থেকে সাউথ কোরিয়া অনেক আপডেটেড এবং অনেক এগিয়ে গিয়েছে সারা বিশ্বে, সেটা একটু আগে আমাদের গেস্ট শাহিনুর সেটা বললেন। যাই হোক, আমরা অনুষ্ঠানের আমাদের এই ওয়েবিনারের একেবারে শেষ পর্যায়ে, শেষ করার আগে রিপনের কাছে আমরা একটু জানতে চাইবো একটা বিষয় নিয়ে। তার আগে রিপনকে আমি একটু কংগ্রাচুলেশন জানিয়ে রাখি যে গত মাসে আমরা একটা নিউজ দেখেছিলাম রিপনের প্রোফাইল থেকে, যে হ্যাকাথনে ওর টিমটা ফার্স্ট পজিশন অর্জন করেছে।
সেই সূত্রে আমি আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নর্দার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে রিপনকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। রিপনের কাছ থেকে জানতে চাইবো এই হ্যাকাথনের অভিজ্ঞতাটা কিভাবে কি হয়েছিল, এই বিষয়ে যদি আমাদের ভিউয়ার্সদের একটু জানাতেন। আসলে এটার এক্সপিরিয়েন্স আমার খুব ভালো ছিল। এর আগে আমি যে হ্যাকাথনে অ্যাটেন্ড করেছিলাম সেখানে শাহিনুর ভাইও ছিল, বাংলাদেশের একটা হ্যাকাথন অ্যাটেন্ড করেছিলাম। তো এটা আমার দ্বিতীয় হ্যাকাথন ছিল। এটা হ্যাকাথনটা মূলত আমি হচ্ছে লিঙ্কডইন এবং টুইটারে বেশ অ্যাক্টিভ, কিছু কিছু ক্ষেত্রে ফেসবুক থেকেও বেশি। আমি হচ্ছে লিঙ্কডইনে ট্রাভার্স করতেছিলাম, তো সেইখানে হচ্ছে একজন একটা পোস্ট দিছিল যে বিল্ড উইথ এআই একটা হ্যাকাথন হোস্ট করতেছে ফুলি অনলাইন। তো আমি আসলে ওইখানে ঢুইকা ডাইরেক্ট স্ল্যাকে প্রোফাইলটা করে ফেলি। তখনই দেখি আসলে অনেকটা ওপেন ছিল স্ল্যাকের মাধ্যমে, তারা তাদের নিজেদের টিমমেটরা গুছিয়ে নিচ্ছিল। তো ভাবলাম ঠিক আছে, এটা হ্যাকাথন করা যায়। ফার্স্টে ভাবছিলাম আমি নিজের আইডিয়া নিয়ে পরিচিত যারা আছে আতিক সহ আরো কয়েকজনকে নিয়ে শুরু করব, কিন্তু যেহেতু ওরা বিজি ছিল ওইখানে অনলাইনে হচ্ছে আমি নিজের প্রোফাইল সহ পোস্ট করে সবাই যে আমার প্রোফাইল এরকম, কারা কারা আমার টিমে অংশগ্রহণ করে এরকম, বা একসাথে টিম বিল্ড আপ করি। তো হচ্ছে আমি হচ্ছে একজনের কাছ থেকে নক পাই, সে এখন হচ্ছে সম্ভবত এমআইটির একজন। সে বললো যে তুমি কি আমার টিমে জয়েন করবে কিনা। তারপরে হচ্ছে হ্যাঁ জয়েন করব। তারপরে হচ্ছে আমরা কয়েকজন অ্যাটেন্ড করি, ইউএসএ থেকে সম্ভবত, হ্যাঁ ইউএসএ থেকে 3জন ছিল, ইন্ডিয়া থেকে 2জন, আর আমি হচ্ছে টোটাল 6জন মিলে টিম ফর্ম করি। এখন হচ্ছে ওইটা ফুলি অনলাইন ছিল যেহেতু, দেখা গেছে 3 দিন মোটামুটি বেশ অ্যাক্টিভ ছিল। 4 ঘন্টার মতো ঘুম হয়েছে, বাকিগুলা হচ্ছে এবং টাইমটাও শিফট হয়েছে, দিনের বেলা ঘুমাইছে অনেকটা। নর্মালি এটা হয় না, এত প্রেশার নিতে হয় না, কিন্তু আসলে ভালো লাগছিল কন্টেস্ট করাতে। এই জন্য আসলে কিছু ভালো অভিজ্ঞতা হচ্ছে, যেমন একদিনে দেখা গেছে 40 লাখের মতো টুইটার ডাটা আমরা হাইড্রেট করছি এক একটা কম্পিউটার থেকে। সো আমরা 4জনই ইন্ডিভিজুয়ালি এরকম হাইড্রেট করছি। মানে জাস্ট ফর এক্সাম্পল, কারো যদি সেন্টিমেন্ট বের করতে চাই কোভিড-19 উপরে মাস্কের সংকট পড়বে কিনা, এই টাইপের ডাটা অ্যানালাইসিস করতে হলে আসলে হিউজ ডাটা দরকার মেশিন লার্নিং এর ক্ষেত্রে। তো এই যে এগুলো আসলে আমরা টুইটার ডাটা হাইড্রেট করে তারপর হচ্ছে এভাবে করতে হয়েছে, সেভাবে মিলিয়ন ডাটা আমরা হাইড্রেট করছি। নিউজ চ্যানেলে এইভাবে হাইড্রেট করা হয়েছে। তো আমরা টিমে করছি এবং এখানে ম্যানেজমেন্টে বেশ ইজি ছিল। এক্সেল শিটে শুরুতে লাইভ এক্সেল শিটে কার কাজ কি কি, আমরা হচ্ছে প্রতিদিন 2বার মিটিং হয়েছে, 2 ঘন্টা 2 ঘন্টা, প্রতিদিন 4 ঘন্টার মতো লাইভ মিটিং, প্লাস গুগল এক্সেল শিটে লেখা ছিল কার রোল কি কি, এবং কাজ শেষ হওয়ার পরে আমরা লিখে দিয়েছি আমাদের কাজ এইটুকু শেষ হয়েছে। এইভাবে আসলে প্রোগ্রেসিভলি আমরা মোটামুটি 3 দিনের মধ্যে এটা শেষ করি। আর হচ্ছে এরপরে তো একটা ড্যাশবোর্ড ডিজাইন করি, যেটা আসলে আমার গিটহাবের ওয়েবসাইটে হোস্ট করা আছে, ওইটা রেজাল্টটা। তবে আসলে এটা খুব ভালো ছিল, আসলে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল, এবং যারা ছিল অনেকে জব লেভেলে আছে ইউএসএ তে বা এরকম। তো ইন্টারন্যাশনাল কোলাবোরেশন হয়েছে। হ্যাঁ বেশ ভালো ছিল, এবং হ্যাঁ এবং নাইস অপরচুনিটি হচ্ছে এখানে সিলিকন ভ্যালির একজন বলছিল তার স্টার্টআপে একটা কাজ হচ্ছে, সে রিসেন্টলি হচ্ছে মানে লিঙ্ক আপটা এমন হয়েছিল, ওইখানে মেন্টর ছিল হচ্ছে সিলিকন ভ্যালির স্টার্টআপের একজন। সেও মাঝে মাঝে পার্সোনাল করে বলছে আমি আসলে এরকম একটা পোস্ট ডিটেকশন বা এই টাইপের কিছু করছি, তুমি কতটা ইন্টারেস্টেড। এটা হয়তো বা কিছুই না, বাট আলটিমেটলি একটা লিঙ্ক আপ হয় যেটার মাধ্যমে আসলে ভবিষ্যতে খুব ভালো কিছু হতে পারে, ভবিষ্যতে কাজে লাগতে পারে। এক্স্যাক্টলি, যে কোলাবোরেশনটা হয়েছে ইউএসএ ইন্ডিয়া এই মানুষগুলোর সাথে, তারপরে এই মানে সূত্র ধরে আরো অনেকের সাথে কোলাবোরেশন হবে, এবং এগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে যে কাজে লাগবে কোনো না কোনো সময়। তো যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আরো একবার রিপনকে তার অ্যাচিভমেন্টের জন্য। আসলে এটা একটা অনেক বড় পাওয়া যে বাইরের কান্ট্রিতে যে অনেকের সাথে কোলাবোরেশন করে তারপর একটা টিম ফর্ম করে সেটা থেকে কন্টেস্ট করার মাধ্যমে ফার্স্ট প্রাইজ জিতে নিয়ে আসা, এটা অনেক বড় একটা প্রাপ্তি অবশ্যই রিপনের এবং অবশ্যই যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও। সেজন্য আসলে সবাই খুব আনন্দিত। আমি যেদিন ওয়ালে দেখেছিলাম, ফেসবুক ওয়ালে তোমার, সেদিন খুব ভালো লাগছিল যে আসলে আমাদের ছোট ভাই তারা সে ওয়ার্ল্ড কন্টেস্টে ফার্স্ট হয়েছে, এটা একটা অনেক বড় একটা ভালো লাগার বিষয়। এক্স্যাক্টলি। যাক, অসংখ্য ধন্যবাদ শাহিনুর এবং রিপনকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের এই সেশনটি উপভোগ করেছেন,
এবং হায়ার স্টাডি রিলেটেড বিভিন্ন তথ্য আমাদের দুই গেস্ট দিয়েছে সাউথ কোরিয়া রিলেটেড। আপনাদের যদি ইচ্ছা থাকে কিংবা আপনাদের নিজেদের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে আপনি কোন দেশে যাবেন বা হায়ার স্টাডির জন্য কিংবা জবের জন্য প্রিফার করবেন কিনা, সম্পূর্ণ এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তা আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দুই গেস্ট শাহিনুর এবং রিপনকে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি খুলনার পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমাদের স্টুডেন্ট তথা যারা ভিউয়ার্স আছে ফেসবুক লাইভের মাধ্যমে যারা এতক্ষণ আমাদের সাথে থেকেছে দেখেছে তাদেরকে সময় দেওয়ার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে যাওয়ার আগে আবার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কোভিড-19 সিচুয়েশনে আছি, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন। যদিও এখন দেখে অতটা মনে হয় না যে আমরা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছি, সবকিছুই স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করছি, কিন্তু তার ভিতর দিয়ে আমাদেরকে সাবধানে থাকতে হবে এবং সুস্থভাবে চলতে হবে যেন আমাদেরকে এই প্যান্ডেমিকটা আক্রান্ত করতে না পারে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের দুইজন গেস্ট যারা আছে দুজন গেস্টের সুস্বাস্থ্য, সুন্দর, সাফল্যমণ্ডিত জীবন কামনা করছি, এবং এই কামনা করেই আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ জীবন কামনা করে শেষ করছি আজকে এখানে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।